হচ্ছে ডিভিডেন্ড সিগন্যালিং। হ্যাঁ, ডিভিডেন্ড সিগন্যালিং জিনিসটা আসলে কি? ডিভিডেন্ড সিগন্যালিং বিষয়টা হচ্ছে যে আমরা যে এত কাহিনী দেখলাম যে একটা ডিভিডেন্টের প্রাইস কিভাবে আপ ডাউন হইতেছে। তো যাই হোক, ডিভিডেন্ড সিগন্যালিংয়ের কথাটা হচ্ছে যে ভাই তুমি ডিভিডেন্ড কতটুকু দিচ্ছ, কখন দিচ্ছ, কীভাবে দিচ্ছ, এগুলো শেয়ার প্রাইসকে প্রভাবিত হয়তো করতে পারে, বাট মূল কথাটা হচ্ছে ডিভিডেন্ড বেশি দেওয়া বা কম দেওয়ার ভেতরকার মানেটা আসলে কি, ভিতরকার মেসেজটা আসলে কি, সিগন্যালটা আসলে কি। হ্যাঁ, অর্থাৎ তুমি ডিভিডেন্ড বেশি দিলেও যে তোমার শেয়ার প্রাইস সবসময় বাড়বে এমনটা নাও হইতে পারে, কারণ ডিভিডেন্ড বেশি দাও বা কম দাও ডাজেন্ট ম্যাটার, কিন্তু কেন বেশি দিচ্ছ, কেন কম দিচ্ছ, এটার ভিতরের কাহিনীটা আসলে কি, সেটাই হচ্ছে শেয়ার প্রাইসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তো যেমন আমরা যদি বলি, আমি একটা চাইতেছি, হোয়াইট পেজ চাইতেছি। হ্যাঁ আচ্ছা, যেমন আমরা যদি বলি যে লাইক একটা কোম্পানি অনেক বেশি হচ্ছে ডিভিডেন্ড দিতেছে। হ্যাঁ, সে যদি গ্রোথ স্টেজে হয়, গ্রোথ স্টেজে থাকা মানে কি, কোম্পানিটা অনেক ভালো, তো তার আসলে কি করা উচিত? তার কিন্তু ডিভিডেন্ড কম দিয়া টাকাটা বেশি বেশি ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, তো গ্রোথ স্টেজের একটা কোম্পানি যদি বেশি বেশি ডিভিডেন্ড দেওয়া শুরু করে, এর মানে কি? কাম তো সারছে, এত মূর্খ, সব ডিভিডেন্ড দিয়ে টাকা শেষ করে দিতেছে, অথচ এগুলো রিইনভেস্ট করা উচিত ছিল, পাগল। তো এই কোম্পানি তো শিওর একটা মারা খাবে। হ্যাঁ, তো তখন কিন্তু এই বেশি বেশি ডিভিডেন্ড দিলেও শেয়ার প্রাইস তখন ফল করবে। হ্যাঁ, সেইমভাবে একটা গ্রোথ কোম্পানি যদি কম ডিভিডেন্ড দেয় অসুবিধা নাই। হ্যাঁ, একটা মানে অনেক ভালো একটা কোম্পানি, সে কম ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে মানুষজন বুঝবে যে আচ্ছা ঠিক আছে, এর সামনে অনেক গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, সে টাকা কম ডিভিডেন্ড দিয়ে রিটেইন বেশি করে ইনভেস্ট করছে কোনো একটা জায়গায়, টাকাটা ডিভিডেন্ড হিসেবে না মাইরা দিয়া ইনভেস্ট করতেছে। হ্যাঁ, তো এই জন্য কম ডিভিডেন্ড হইতেছে, অসুবিধা নাই, কোম্পানি ফিউচারে গ্রো হবে। তো কম ডিভিডেন্ড দিলেও তখন কোম্পানির শেয়ার প্রাইসটা বাড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী আর কি। তো এইটাই আর কি একটা ডিভিডেন্টের ভেতরকার যে মেসেজ, সেটা আমাদের কি দিচ্ছে সেটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে ডিভিডেন্ড সিগন্যালিং। আবার একটা কোম্পানি যেটা উইক স্টেজে আছে, হ্যাঁ, সে কী করবে? সে কি ডিভিডেন্ড, উইক স্টেজে থাকা কোম্পানি, বা ধরো একটা কোম্পানি প্রায় ধ্বংস হয়ে যেতেছে, সে কিন্তু বেশি বেশি ডিভিডেন্ড দিয়া মানে পরিশোধ করতে থাকবে ক্যাশগুলো, হ্যাঁ, শেয়ার হোল্ডারদেরকে বেশি বেশি ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে। তো আলটিমেটলি যে এই ধরনের কোম্পানি যারা আসলে ধ্বংস মুখে, তারা বেশি বেশি ডিভিডেন্ড দিতে চায়, তখনও কিন্তু তাদের শেয়ার প্রাইস আসলে বাড়বে না। হ্যাঁ, ডিভিডেন্টের দিকেই তাকায় বলা যাবে না শেয়ার প্রাইস বাড়তেছে নাকি কমতেছে, এই জন্য ডিভিডেন্টের ভেতরকার সিগন্যালটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ডিভিডেন্ড সিগন্যালিং। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি অ্যাকাডেমিক রিসোর্টে যাই, অ্যাকাডেমিক রিসোর্টে একটা নোট আমরা পাবো সেকশন এতে, ওইখানে এই যে ডেসক্রাইব ডিভিডেন্ড থিওরি নামে একটা কোয়েশ্চেন প্রায় আসে। এই কোয়েশ্চেনটা নাজিমুদ্দিন স্যারের বই থেকে আমরা যদি একটু সাম আপ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে তিনটা মডেল আছে, একটা হচ্ছে ওয়াল্টার্স মডেল, একটা হচ্ছে গর্ডনস মডেল, আর একটা হচ্ছে এমএম থিওরি। সো এমএম থিওরিতে আমরা পুরো অনেক কিছুই পড়ছি, এমএমের অ্যাজাম্পশনসগুলো প্রায় আসে ডিভিডেন্ড থিওরির ক্ষেত্রে, এক্সামে আমাদের আসে আর কি। আর গর্ডনস মডেলটা আসলে তেমন কিছুই না। গর্ডনস মডেল হচ্ছে যে ওই যে বললাম, শেয়ারের মার্কেট ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, একটা শেয়ারের প্রাইস কিসের উপর ডিপেন্ড করে, আজীবন ওইখান থেকে যে ডিভিডেন্ডটা পাওয়া যাবে তার প্রেজেন্ট ভ্যালুর উপর। এটাই হচ্ছে গর্ডন মডেল। আর ওয়াল্টার মডেলের কিছু অ্যাজাম্পশনস আছে, আর তাদের মূল কথাটা হচ্ছে তিনটা, সে চমৎকার কথা বলছে। একটা কথা হচ্ছে যে একটা কোম্পানি যদি গ্রোথ ফার্মে থাকে, হ্যাঁ, অর্থাৎ তার রেট অফ রিটার্নটা যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয়, তখন তার উচিত ডিভিডেন্ড না দিয়া সব টাকাটা নিজের কাছে রাইখা দিতে। কেন রাইখা দিতে? কারণ কস্ট অফ ক্যাপিটাল মানে আমার যারা ফাইন্যান্সিং করতেছে, তারা যে অ্যামাউন্টটা চায় তার চেয়েও বেশি আমি রিটার্ন করে ফেলছি, তো তারা আসলে স্যাটিসফাইড থাকবে, তাদেরকে টাকা না দিলেও, ডিভিডেন্ড না দিলেও তারা স্যাটিসফাইড থাকবে। সো আমার উচিত টাকাটা আরও ইনভেস্ট করা, গ্রোথ ফার্ম, হ্যাঁ, এই জন্য ডিভিডেন্ড কম দিয়ে অল আর্নিংস রিটেন করে ইনভেস্ট করলে অসুবিধা নাই। কিন্তু যদি ডিক্লাইনিং ফার্ম হয়, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল ওরা যতটুকু চায়, আমার মূলধন যারা দিছে, আমি ওটুকু রিটার্ন জেনারেট করতে পারতাছি না, তাইলে তো আমার ধ্বংস হওয়ার মুখে আমার সব আর্নিংস ডিভিডেন্ড হিসেবে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আর যদি নর্মাল হয় তাহলে ইচ্ছা, তুমি যা খুশি তাই করো। তো এই হচ্ছে আর কি, এই মডেলটা এক্সামের জন্য একটু ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এছাড়া আমরা যদি রজের বইতে দেখি, এখানে ডিভিডেন্ড সিগন্যালিং নিয়ে বেশ কথাবার্তা বলা আছে। যেমন এই যে ক্যাশ ফ্লো আসলে কি করা হয় বলতেছে, ক্যাশ ফ্লো হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়, না হলে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া হয়, দুটোর যে কোনো একটা করা হয়। হ্যাঁ, তো এখানে বলা হইতেছে, ইজ দ্য ক্যাশ ফ্লো ফ্রম দ্য মাস্ট গো সামওয়্যার, ইট ইজ নট পেড, ইট মাস্ট বি ইউজড ইন সাম এক্সপেন্ডিচার। যাই হোক,
হোক, এখানে মোটামুটি ওই একই কথাবার্তা বলছে, একটু দেখে নেওয়া যেতে পারে। এইখানে 3টা মজার কথা আছে, যেমন প্রথম যে কথাটা, এটা আমরা অলরেডি বুঝছি, হ্যাঁ, যে হোমমেড ডিভিডেন্ডের যে অ্যাজাম্পশনে আমরা যেটা দেখছিলাম। যাই হোক, মূল কথাটা পড়ি। ডিভিডেন্ড পলিসি ইজ ইরিলেভেন্ট গিভেন দ্যাট ফিউচার আর্নিংস আর হেল্ড কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কি, এটা মনে আছে ওই যে বলতেছিল যে পুরো লাইফ টাইমে একটা কোম্পানির যত ক্যাশ জেনারেট হবে, অ্যাভেলেবেল ক্যাশ হবে, এটা যদি ফিক্স হয়, এটা যদি সে জানে ম্যানেজার, সেক্ষেত্রে পলিসি যেমনি ডিজাইন করুক না কেন সেটা রেলেভেন্ট না, শেয়ার প্রাইসকে প্রভাবিত করবে না। এটা আমরা আগের ভিডিওগুলো দেখে আসছি কিন্তু। হ্যাঁ, তো ওইটা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওটা জাস্ট একটু বলি এখন। হ্যাঁ, যে কথার কথা, অ্যাভেলেবেল ক্যাশ ছিল 10,000 2 বছর, 10 ওটা আমি কেমন দেখাইছিলাম, এটা যদি ফিক্স থাকে তাহলে সে এখন 20 দিতে পারে, পরে 0 দিতে পারে, অথবা এখন 5 দিতে পারে, পরে 15 দিতে পারে, তার নিজের মতো করে তার যেমন খুশি তেমনভাবে ডিজাইন করতে পারে। তো এখানে আরেকটা মানে কথাটা কি, কথাটা হচ্ছে লাইফ টাইমে ক্যাশ ফ্লো ফিক্স, এই কথাটাই একটু ঘুরায় বলা যায় যে 1 বছরের ডিভিডেন্ড ডিসিশন অন্য বছরের ডিভিডেন্টের অ্যামাউন্টকে প্রভাবিত করবে। এই বছর যদি 20,000 দাও, পরের বছর তো অবশ্যই 0 দিতে হবে, কিন্তু এই বছর যদি 5,000 দাও তাহলে অবশ্যই পরের বছরটা পরিবর্তিত হয়ে 15,000 হয়ে যাবে। এইটাই জাস্ট। আর 2 নাম্বার 3 নাম্বারটা একটু দেখি। বিকজ অফ ট্যাক্স ইফেক্ট, ট্যাক্স চলে আসছে ওয়ার্ল্ডে, এ ফার্মস স্টক প্রাইস ইজ নেগেটিভলি রিলেটেড টু দ্য কারেন্ট ডিভিডেন্ড হোয়েন ফিউচার আর্নিংস আর হেল্ড কনস্ট্যান্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ট্যাক্সের সাথে শেয়ার প্রাইসটার সম্পর্কটা নেগেটিভ। কেমনে? ট্যাক্স বলতে এখানে ডিভিডেন্ডের প্রতি ট্যাক্স বুঝাইতেছে। তুমি যদি একটা কোম্পানিতে যদি একটা ওয়ার্ল্ডে যদি ডিভিডেন্ডের উপর ট্যাক্স এক্সিস্ট করে, একটা ওয়ার্ল্ডে ডিভিডেন্ডের উপর ট্যাক্স এক্সিস্ট করে এবং কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে চায়, আমি কি বলবো? নিবো না, ডিভিডেন্ড নিবো না, নিলেই তো আমার ট্যাক্স দেওয়া লাগবে, এর চেয়ে অন্য কোনোভাবে আয় করার চেষ্টা করি। হ্যাঁ, এই জন্য তখন ডিভিডেন্ড বাড়াইতে গেলে ওই শেয়ারের প্রাইস ফল করে, কারণ ডিমান্ড ফল করে। হ্যাঁ, নিতে চায় না মানুষজন, এটাই বুঝাইছে আর কি। হ্যাঁ, যে এই নেগেটিভলি রিলেটেড, স্টক প্রাইসটা নেগেটিভলি রিলেটেড উইথ দ্য কারেন্ট ডিভিডেন্ড। হ্যাঁ, ট্যাক্স ইফেক্ট যদি বেশি হয়, ডিভিডেন্ড বেশি দিতে চাইলে শেয়ার প্রাইস ঠাস করে ফল করবে। আর 3 নাম্বার বলছে বিকজ অফ স্টক হোল্ডার্স ডিজায়ার ফর কারেন্ট ইনকাম। অনেকে হচ্ছে যে কারেন্ট ইনকাম বেশি চায়, যেমন যারা রিটায়ারমেন্টে চলে যায় তারা চায় যে না, আমার এখনই কিছু ইনকাম দরকার, তারা আবার ট্যাক্স যাই হোক না কেন তারা এখনই ডিভিডেন্ড চায়। সো একটা সোসাইটিতে যদি এই ধরনের মানুষজন বেশি হয় তাহলে ডিভিডেন্ড বেশি দিলে শেয়ার প্রাইসও বাইরে যাবে। তো আলটিমেটলি কি হয়, একটা ইফেক্টের কারণে শেয়ার প্রাইস কমে আর একটা ইফেক্টের কারণে শেয়ার প্রাইস বাড়ে না, এটাকে বলে ক্লায়েন্ট ইফেক্ট। এটা কি, এটা আমরা পরবর্তী কয়েকটা ভিডিওর মধ্যে জেনে ফেলবো।